প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমাদের আলোচ্য বিষয় জার্মানির ঐক্য আন্দোলন ও বিসমার্ক। অর্থাৎ জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের যে গুরুত্বপূর্ণ ভূমিকা, সেই ভূমিকা আমরা যতটা সম্ভব আমি এখানে তুলে ধরার চেষ্টা করব। যাই হোক, আমি এই যে প্রথম যে স্লাইড এখানে আমি লিখেছি, দেখো কিছু কিছু কথা। ফরাসি বিপ্লব, নেপোলিয়নের শাসন, জার্মানি ও ভিয়েনা কংগ্রেস, জার্মানির ঐক্যের অন্তরায়, এগুলো আমি ছোট্ট ছোট্ট করে আলোচনা করব। আর প্রথম স্লাইডে আমি বিসমার্কের একটি ছবি তোমাদের দিয়েছি। এই স্লাইডটা তোমরা দেখো এবং যে লেখাগুলো আছে এগুলো তোমরা দেখো। এবার আমি আমার আলোচনা শুরু করছি। দেখো, যে ফরাসি বিপ্লব যখন হচ্ছে, এই ফরাসি বিপ্লবের সময় ইটালির মতো, মানে ইটালিও তো সেই সময় ঐক্যবদ্ধ হয়নি, তাই ইটালির মতো জার্মানিও ছিল একটি ভৌগোলিক সংজ্ঞা মাত্র। এর আগে আমি তোমাদের যখন ইটালির ঐক্য আন্দোলন করিয়েছি তখন আমি তোমাদের বলেছি ইটালি ঐক্যবদ্ধ হওয়ার আগে ইটালি ছিল ভৌগোলিক সংজ্ঞা মাত্র। একই রকম ভাবে জার্মানিও ঐক্যবদ্ধ হওয়ার আগে জার্মানিও ছিল একটি ভৌগোলিক সংজ্ঞা মাত্র। তাহলে এই জার্মানি কাদের অধীনে ছিল? জার্মানি অস্ট্রিয়া সাম্রাজ্যের অধীনে ছিল। অস্ট্রিয়ার যে হ্যাবসবার্গ বংশীয় রাজা, এই হ্যাবসবার্গ বংশীয় রাজারাই গোটা জার্মানিকে শাসন করত। ঠিক আছে? তাহলে দেখা যাচ্ছে এই সময় জার্মানি ছিল 300টি ক্ষুদ্র বৃহৎ রাজ্যে বিভক্ত। তাহলে এতগুলো রাজ্যে যদি একটা ছোট্ট দেশ বিভক্ত হয় তাহলে কি হয়? সেই রাজ্যগুলোর মধ্যে কি হবে? সর্বদাই পারস্পরিক বিদ্বেষ ও স্বার্থ সংঘাত লেগে থাকতো। জার্মানির এই যে চরম সংকট, এই চরম সংকটের দিনে ফরাসি বিপ্লব আর নেপোলিয়ন জার্মানির ইতিহাসে এক নতুন যুগের সূচনা করলেন। ফরাসি দার্শনিকদের রচনা, তারপরে ফরাসি বিপ্লবের যে 3টি আদর্শ, মানে স্বাধীনতা, সাম্য ও জাতীয়তাবাদের আদর্শ, এই আদর্শগুলো জার্মানির শিক্ষিত সম্প্রদায়ের হৃদয়ে সাড়া জাগায়। তারপরে আসছি, দেখো নেপোলিয়ন কিভাবে জার্মানিতে প্রবেশ করলেন। ফরাসি বীর নেপোলিয়ন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জার্মানিতে জাতীয়তাবাদের বিকাশ ঘটান। তিনি কি করছেন? 1805 খ্রিস্টাব্দে অস্ট্রিয়া এবং রাশিয়ার যুগ্ম বাহিনীকে পরাজিত করেন এবং 1806 খ্রিস্টাব্দে তিনি প্রাশিয়াকে পুরোপুরিভাবে পরাজিত করেন। এই 3টে দেশকে পরাজিত করে নেপোলিয়ন গোটা জার্মানিকে অধিকার করেন। জার্মানিকে অধিকার করার পরে তিনি কিছু ভালো কাজ করেছিলেন। সেই ভালো কাজগুলো কি? জার্মানি যে অতীতে 300টি ক্ষুদ্র বৃহৎ রাজ্যে বিভক্ত ছিল, এবার নেপোলিয়ন জার্মানিকে দখল করার পর 300টি রাজ্যের পরিবর্তে তিনি 39টি বৃহৎ রাজ্যে পরিণত করেন। জার্মানিতে 300টি রাজ্যের পরিবর্তে 39টি বৃহৎ রাজ্যে পরিণত করেন এবং এই রাজ্যগুলিকে নিয়ে একটি মানে রাষ্ট্র সমবায় গড়ে তোলেন, যেটাকে বলা হচ্ছে কনফেডারেশন অব দি রাইন। আর এই যে 39টি বৃহৎ রাজ্য, এই 39টি বৃহৎ রাজ্যে নেপোলিয়ন কোড নেপোলিয়ন নামক আইন বিধি প্রবর্তন করেন। অর্থাৎ এই রাজ্যগুলোতে একই ধরনের শাসন ব্যবস্থা, আইনের চোখে সবার সমান অধিকার, সামন্ত প্রথার বিচ্ছেদ, অভিজাতদের যে বিশেষ সুযোগ সুবিধা ছিল, এই সুযোগ সুবিধা বিলোপ করেন তিনি। এইভাবে ফরাসি বিপ্লবের যে আদর্শগুলো, সেই আদর্শগুলো নেপোলিয়ন জার্মানিতে বাস্তবে রূপায়িত করেন। কিন্তু হলে কি হবে? এই সুখ বেশি দিন টিকলো না। 1815 খ্রিস্টাব্দে নেপোলিয়নের পতন হলো। নেপোলিয়নের পতনের পর যে ভিয়েনা সম্মেলন হয়, সেই ভিয়েনা বৈঠকে যে সমস্ত নেতারা উপস্থিত ছিলেন তারা কি করলেন? নেপোলিয়নের প্রতিষ্ঠিত যে রাষ্ট্র সমবায় জার্মানিতে নেপোলিয়ন তৈরি করেছিলেন সেটা তারা বজায় রাখলেন ঠিকই, কিন্তু এটি হয়ে দাঁড়ালো একটা শিথিল রাষ্ট্র সমবায়। তারা এই ভিয়েনা সম্মেলনের নেতৃমণ্ডলী জার্মানিতে ন্যায্য অধিকার নীতি অনুসারে সেই পূর্বে মানে নেপোলিয়নের আগে জার্মানিতে যে অস্ট্রিয়ার কর্তৃত্ব ছিল, সেই জার্মানিতে অস্ট্রিয়ার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হলো। তাহলে দেখা যাচ্ছে যে নেপোলিয়ন এবং ফরাসি বিপ্লব জার্মানিতে যে জাতিসত্তার বিকাশ ঘটিয়েছিলেন,
হ্যাঁ, অর্থাৎ জার্মানিতে যে একটা জাতীয়তাবাদের বিকাশ ঘটিয়েছিলেন, সেটা কিন্তু নেপোলিয়নের পতনের পরে ভিয়েনা বৈঠকের ন্যায্য অধিকার নীতি অনুযায়ী সেটা আবার মানে চলে যাচ্ছে। জার্মানি থেকে সেই জাতীয়তাবাদী চিন্তাধারা আবার জার্মানি থেকে অপসারিত হচ্ছে। আর এই অপসারণের মূলে দায়ী ছিল হলো ভিয়েনা কংগ্রেস। তাহলে এই যে শুধু ভিয়েনা কংগ্রেস নয়, জার্মানির ঐক্যের পথে জার্মানির নিজস্ব কতগুলো সমস্যাও দায়ী ছিল। সেই সমস্যাগুলো কি? সমস্যা হলো, প্রথম যে সমস্যা সেটা হলো জার্মানির ভাষা, কৃষ্টি, জাতিগত ঐতিহ্য, এগুলো এক হলেও ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন জার্মান রাজ্যের মধ্যে সবসময় তীব্র মতভেদ, সন্দেহ, পারস্পরিক বিদ্বেষ এগুলো ছিল, যেটা জার্মানির ঐক্য সাধনের পরিপন্থী ছিল। দ্বিতীয় আরেকটি সমস্যা ছিল, যেটি ধর্মীয় সমস্যা বলা যেতে পারে। মানে জার্মানি তো সেই সময় দুটো ভাগে বিভক্ত ছিল, উত্তর জার্মানি আর দক্ষিণ জার্মানি। এই দুটো আলাদা ছিল, উত্তর জার্মানির রাজ্যগুলোও আলাদা, দক্ষিণ জার্মানির রাজ্যগুলোও আলাদা। এবার এই জার্মানির এই যে দুটো ভাগ, উত্তর জার্মানি এবং দক্ষিণ জার্মানি, উত্তর জার্মানিতে ছিল প্রোটেস্ট্যান্ট ধর্ম আর দক্ষিণ জার্মানি ছিল ক্যাথলিক ধর্ম। তাহলে এই যে ধর্মগত যে বিরোধ বা ভাবগত যে বিরোধ, এটাও জার্মানির ঐক্যের পথে অন্তরায় ছিল। এইবার এইরকম একটি সময়ে দেখো আসলো। এবার সেকেন্ডে আমি মানচিত্রে এখানে জার্মানি কে দেখিয়েছি। এই জার্মানি, এই যে জার্মানির যে ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য, এগুলো পরবর্তীকালে ঐক্যবদ্ধ হয়ে একটি জার্মান রাষ্ট্রের জন্ম দিয়েছে। এবারে জার্মানির এইরকম সমস্যার জন্য জার্মানি ঐক্যবদ্ধ হতে পারছিল না। তাই এইখানে ঠিক এরকম একটা মুহূর্তে দুটি ভিন্নমুখী ভাবধারা জার্মানিকে ঐক্যের দিকে এগিয়ে দিচ্ছে। সেই দুটি ভিন্নমুখী ভাবধারা, হ্যাঁ, দুটি ভিন্নমুখী ভাবধারা যেটা জার্মানির ঐক্যের পথে এগিয়ে দিচ্ছে, অর্থাৎ জার্মানির ঐক্য আন্দোলনকে আমরা এখানে দুটো ভাগে ভাগ করে আলোচনা করব। একটি ভাগ হলো, দেখো আমি তোমাদের দেখিয়েছি 1815 থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত এখানে দুটো ভিন্নমুখী ভাবধারা জার্মানিকে ঐক্যের পথে এগিয়ে দিচ্ছে, সেটা হলো প্যান জার্মানিজম আর জোলভারিন। আর 1848 থেকে 1870 খ্রিস্টাব্দ পর্যন্ত এটা হলো জার্মানির ঐক্য আন্দোলনের দ্বিতীয় পর্ব। এখানে মানে একজন ব্যক্তি অর্থাৎ বিসমার্ক জার্মানিকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তাহলে জার্মানির ঐক্য আন্দোলনের দুটো পর্ব, 1815 থেকে 1848, এই পর্বটাকে আমরা ছোট্ট করে আলোচনা করব। দ্বিতীয় পর্ব একটু আমাদের বিস্তারিত বলতে হবে, সেটি হলো 1848 থেকে 1870। দেখো আমরা প্রথম পর্বে যাই। প্রথম পর্বে দেখো এখানে দুটো ভাগ, প্রথম পর্বটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো সর্বজার্মানবাদ আর একটি হলো জোলভারেইন। সর্বজার্মানবাদ কি? যে জার্মান জাতি মাত্রই ঐক্যবদ্ধ হওয়ার আকাঙ্ক্ষা। জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, অধ্যাপক, বিভিন্ন কবি, দার্শনিক এবং ঐতিহাসিকেরা তারা কি করলেন? এক অখণ্ড জাতীয়তাবাদের আদর্শ প্রচার করলেন। প্রচার করে তারা জার্মানিতে এক নতুন চেতনার সঞ্চার করলেন। ফিক্টে, কান্ট, হেগেল, সাইবেল, ডাইলম্যান, এদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। এরা জার্মান জনগণের মনে জাতিসত্তার বিকাশ ঘটান। এবার শুধু এরাই নয়, জার্মানির বিশ্ববিদ্যালয়গুলিও জার্মানিতে জাতিসত্তার বিকাশ ঘটিয়েছিল। বিশেষ করে জার্মানির জেনা বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, জার্মানির জেনা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিভিন্ন জায়গায় গুপ্ত সমিতি গড়ে তোলে। আর এই জেনা বিশ্ববিদ্যালয়ের প্রভাবে জার্মানির আরো 15টি বিশ্ববিদ্যালয় তারা আন্দোলন শুরু করে। শেষ পর্যন্ত অস্ট্রিয়ার চ্যান্সেলর মেটারনিখ জার্মানির এই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আন্দোলন শক্ত হাতে দমন করেন এবং মেটারনিখ জার্মানিতে কার্লসবার্গ ডিক্রি, মানে ছাত্র আন্দোলন দমন করার জন্য কার্লসবার্গ ডিক্রি প্রচলন করেছিলেন। তারপরে আমি আসছি জোলভারেইনের প্রতিষ্ঠা। জোলভারেইন এটি একটি শুল্ক সংঘ। এই শুল্ক সংঘ জার্মানির ঐক্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল।
1819 খ্রিস্টাব্দে জার্মান অর্থনীতিবিদ মাজেন, এই মাজেনের উদ্যোগে প্রাশিয়ার নেতৃত্বে জোলভারিন নামে একটি শুল্ক সংঘ গড়ে ওঠে। মানে কেন শুল্ক সংঘ গড়ে ওঠে? দেখো, জার্মানি তো 39টি ক্ষুদ্র বৃহৎ রাজ্যে বিভক্ত ছিল, প্রথমে 300টি, তারপরে নেপোলিয়ন 39টিতে পরিণত করেন। এই ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যগুলো, ক্ষুদ্র বৃহৎ রাজ্যগুলির মধ্যে কোনো অর্থনৈতিক একতা ছিল না, অর্থাৎ এক এক রাজ্যে এক এক রকম শুল্ক ব্যবস্থা প্রচলিত ছিল। তাহলে এর ফলে কি হতো, পণ্য বিনিময়ের ক্ষেত্রে অনেক সমস্যা হতো। এই কারণে প্রাশিয়ার নেতৃত্বে জোলভারিন নামে একটি আন্তঃরাষ্ট্রীয় শুল্ক সংঘ গড়ে ওঠে। 1850 খ্রিস্টাব্দের মধ্যে জার্মানির প্রায় সব রাজ্যই এই শুল্ক সংঘের সদস্য হয়। তাহলে জার্মানি এই শুল্ক সংঘের মাধ্যমে জার্মানি কি হচ্ছে, অর্থনৈতিক দিক থেকে ঐক্যের বন্ধনে আবদ্ধ হচ্ছে। তাহলে এই যে অর্থনৈতিক দিক থেকে জার্মানি ঐক্যের বন্ধনে আবদ্ধ হচ্ছে, আস্তে আস্তে জার্মানি রাজনৈতিক ক্ষেত্রে ঐক্যের বন্ধনে আবদ্ধ হবে। এরপরে দেখো, দেখিয়েছি 1830 খ্রিস্টাব্দের জুলাই বিপ্লব। এই জুলাই বিপ্লবও জার্মানির ঐক্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। এছাড়া 1848 খ্রিস্টাব্দে ফ্রান্সে যখন ফেব্রুয়ারি বিপ্লব শুরু হয়, এই ফেব্রুয়ারি বিপ্লবের ঢেউ জার্মানির সমস্ত রাজ্যে ছড়িয়ে পড়েছিল এবং সেটা জার্মানিতে দাবানলের সৃষ্টি করে। মানে আগুন, দাবানল যেমন খুব দ্রুত ছড়িয়ে যায়, তেমনি 1848 খ্রিস্টাব্দে যে ফ্রান্সে যে ফেব্রুয়ারি বিপ্লব হয়েছিল, এই ফেব্রুয়ারি বিপ্লব জার্মানিতে দাবানল সৃষ্টি করেছিল। মানে এই ফেব্রুয়ারি বিপ্লবের আঘাতে মানে অস্ট্রিয়ার, মানে জার্মানিকে যে দেশ শাসন করতো অস্ট্রিয়া, এই অস্ট্রিয়ার চ্যান্সেলর মেটারনিক ছদ্মবেশে ইংল্যান্ডে পালিয়ে যান এবং মেটারনিকের পালিয়ে যাওয়ার সংবাদে জার্মানির সর্বত্র একটা উৎসাহের সৃষ্টি হয় যে মেটারনিক নেই, অতএব জার্মানির ঐক্যের ক্ষেত্রে আর কোনো বাধা নেই, জার্মানি এবার ঐক্যবদ্ধ হতে পারবে। এইরকম একটি ধারণা জার্মান জাতির মধ্যে তৈরি হচ্ছে। ঠিক আছে, এইবারে এটা হলো প্রথম পর্যায়, জার্মানির ঐক্য আন্দোলনের প্রথম পর্যায় 1815 থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত। এবারে আমরা আসছি জার্মানির ঐক্য আন্দোলনের দ্বিতীয় পর্ব। এখানে আমরা মূলত একজন ব্যক্তির ভূমিকা আমরা দেখতে পাই, তিনি হলেন বিসমার্ক। দেখো, বিসমার্কের একটি মানে সামরিক বেশে সজ্জিত একটি ছবি আমি দিয়েছি। 1848 থেকে 1870 খ্রিস্টাব্দ পর্যন্ত জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। একটু আমি বলে নিই যে বিসমার্ক কিভাবে, মানে আমরা ইটালিতে দেখেছি, ইটালির ঐক্য আন্দোলনের ক্ষেত্রে দেখেছি, সেখানে পিডমন্ট সার্ডিনিয়া এই রাজ্যটি ইটালির ঐক্য আন্দোলনের নেতৃত্বের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। তেমনি জার্মানিতেও জার্মানির ঐক্যের ক্ষেত্রে প্রাশিয়া, মানে জার্মানির অন্তর্ভুক্ত একটি বৃহৎ রাজ্য প্রাশিয়া, জার্মানি তো সেই সময় অসংখ্য রাজ্যে বিভক্ত ছিল, তাই জার্মানির অন্তর্ভুক্ত একটি বৃহৎ রাজ্য প্রাশিয়া, এই প্রাশিয়ার নেতৃত্বে জার্মানি ঐক্যবদ্ধ হবে। আর প্রাশিয়ার চ্যান্সেলর বিসমার্ক জার্মানিকে ঐক্যবদ্ধ করবেন। ইটালিতে যেমন পিডমন্ট সার্ডিনিয়ার প্রধানমন্ত্রী ক্যাভুর ইটালিকে ঐক্যবদ্ধ করেছিলেন, একই রকম ভাবে জার্মানিতেও প্রাশিয়ার চ্যান্সেলর বিসমার্ক জার্মানিকে ঐক্যবদ্ধ করবেন এবং বিসমার্কের সহযোগিতা করেছিলেন ফ্রেডারিক উইলিয়াম, মানে প্রাশিয়ার সেই সময় যিনি রাজা ছিলেন। দেখো, একটু আলোচনা করি বিসমার্কের উত্থান কিভাবে হচ্ছে। 1861 খ্রিস্টাব্দে চতুর্থ ফ্রেডারিক উইলিয়ামের মৃত্যু হয়। চতুর্থ ফ্রেডারিক উইলিয়ামের মৃত্যু হলে তার ভ্রাতা প্রথম উইলিয়াম, ভ্রাতা মানে ভাই, প্রথম উইলিয়াম প্রাশিয়ার সিংহাসনে বসলেন। এই প্রথম উইলিয়াম অত্যন্ত সৎ, দৃঢ়চিত্ত, বাস্তববাদী এবং সামরিক শক্তিতে বিশ্বাসী একজন দেশপ্রেমিক ছিলেন। প্রাশিয়ার উজ্জ্বল ভবিষ্যৎ সম্পর্কে তিনি সুনিশ্চিত ছিলেন এবং তিনি মনে করতেন প্রাশিয়ার নেতৃত্বেই গোটা জার্মানি ঐক্যবদ্ধ হবে। আর প্রাশিয়ার নেতৃত্বে জার্মানিকে ঐক্যবদ্ধ করতে গেলে জার্মানিকে আগে সামরিক দিক, প্রাশিয়ার নেতৃত্বে জার্মানিকে ঐক্যবদ্ধ করতে গেলে প্রাশিয়াকে আগে সামরিক দিক থেকে শক্তিশালী করে তুলতে হবে। প্রাশিয়াকে যদি সামরিক দিক থেকে শক্তিশালী করে তোলা না যায়, তাহলে কিন্তু প্রাশিয়ার নেতৃত্বে জার্মানি ঐক্যবদ্ধ হবে না। তাহলে এই প্রাশিয়াকে সামরিক দিক থেকে শক্তিশালী কে করবে? 1862 খ্রিস্টাব্দে
সেপ্টেম্বর মাসে অটো ফন বিসমার্ক নামে এক ধুরন্ধর রাজনীতিবিদ, ইনি প্রাশিয়ার প্রধানমন্ত্রী পদ গ্রহণ করেন, এবং ইনি যখন প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করেন তখন প্রাশিয়ার ঐক্য আন্দোলনের ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা হচ্ছে। মানে এই বিসমার্ক মানে কি ধরনের রাজনীতিতে বিশ্বাসী ছিলেন? দেখো, বিসমার্ক উপলব্ধি করেছিলেন যে কেবলমাত্র সামরিক শক্তির দ্বারাই জার্মানিকে ঐক্যবদ্ধ করা সম্ভব, অন্য কোনো পথে জার্মানিকে ঐক্যবদ্ধ করা যাবে না। অর্থাৎ কোনো আবেদন নিবেদন বা কোনো দেশকে তোষণ করে জার্মানিকে ঐক্যবদ্ধ করা যাবে না, একমাত্র সামরিক শক্তি। সামরিক শক্তি বলতে কি? যুদ্ধের দ্বারা, যুদ্ধের দ্বারাই জার্মানিকে ঐক্যবদ্ধ করতে হবে। এবং এই জার্মানিকে ঐক্যবদ্ধ করার জন্য তিনি 3টি যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন। ভালো করে তোমরা শুনবে, 3টি যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন। 1864 থেকে 1870 পর্যন্ত তাকে 3টে যুদ্ধ করতে হয়েছিল। প্রথমটি ছিল ডেনমার্কের সঙ্গে যুদ্ধ, দ্বিতীয়টি ছিল অস্ট্রিয়ার সঙ্গে প্রাশিয়ার যুদ্ধ, আর তৃতীয়টি ছিল ফ্রান্সের সঙ্গে প্রাশিয়ার যুদ্ধ। আমরা প্রথম যুদ্ধটি নিয়ে আমরা আলোচনা করব। প্রথম যুদ্ধটি দেখো, ডেনমার্কের সঙ্গে যুদ্ধ। এই যুদ্ধটি হয়েছিল 1864 খ্রিস্টাব্দে। কেন যুদ্ধটি হলো? এই যুদ্ধটি হচ্ছে কিন্তু প্রাশিয়ার সঙ্গে ডেনমার্কের যুদ্ধ হচ্ছে। যে স্লেজউইগ আর হলস্টিন, এই যে ডাচি, ডাচি শব্দের অর্থ হলো জমিদারি, এই দুটো জমিদারি কে নিয়ে যুদ্ধের সূচনা হয়। এই জমিদারি দুটো বা ডাচি দুটো, মানে স্লেজউইগ আর হলস্টিন নামে এই ডাচি দুটো কি ছিল? ডেনমার্কের রাজার ব্যক্তিগত সম্পত্তি। ভালো করে বোঝো কিন্তু, ডেনমার্কের রাজার ব্যক্তিগত সম্পত্তি। তাই ডেনমার্কের রাজার ব্যক্তিগত সম্পত্তি হলেও এটা, এই ডাচি দুটি কিন্তু ডেনমার্কের অন্তর্ভুক্ত ছিল না। তাহলে ডেনমার্কের রাজার ব্যক্তিগত সম্পত্তি, অথচ ডেনমার্কের অন্তর্ভুক্ত নয়। তাই এই ডাচি দুটো স্বায়ত্ত শাসন ভোগ করত। কিন্তু দেখা যাচ্ছে যে স্লেজউইগ আর হলস্টিন, এই দুটো ডাচিরই 2/3 মানুষ ছিল জার্মান। 2/3 মানুষই ছিল জার্মান। ডেনমার্কের অধিবাসী এখানে খুব কম বাস করত, বেশিরভাগ মানুষই ছিল জার্মান জাতি। তাই এরা কি করলো? 1864 খ্রিস্টাব্দে এরা মানে এই স্লেজউইগ এবং হলস্টাইন, এই ডাচি দুটি, এরা প্রাশিয়ার সঙ্গে সংযুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করে, যে এরা ডেনমার্কের সাথে থাকবে না, এরা প্রাশিয়ার সঙ্গে এদেরকে সংযুক্ত করা হোক। এখানকার জার্মান জনগণ এই দাবি করে। এই দাবি করলে তখন অস্ট্রিয়া এর বিরোধিতা করে, ফ্রান্স এর বিরোধিতা করে, এরা কেউ এটাকে মেনে নিচ্ছে না। মানে এই দুটো দেশও চাচ্ছে না যে এই ডাচি দুটো প্রাশিয়ার অন্তর্ভুক্ত হোক। অবশেষে কি হচ্ছে যে মানে এই মানে ডেনমার্কের যে ডাচি দুটো, হলস্টাইন এবং স্লেজউইগ, ডেনমার্কের রাজার ব্যক্তিগত সম্পত্তি, এরা প্রাশিয়ার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করলেও এদের দাবি মানা হচ্ছে না। শেষ পর্যন্ত কি হচ্ছে যে ডেনমার্ক প্রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। প্রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে এই ভেবে যে প্রাশিয়া হয়তো এখানকার মানুষজনকে কোনো রকম ভাবে উস্কানিমূলক কথাবার্তা বলছে, যাতে এই ডাচি দুটো প্রাশিয়ার অন্তর্ভুক্ত হয়। এইরকম একটা সন্দেহের বাতাবরণ সৃষ্টি হওয়ায় ডেনমার্ক 1864 খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। বিসমার্কের এই ডেনমার্ক যুদ্ধ ছিল নানা কারণে গুরুত্বপূর্ণ। অবশেষে কি হলো যে মানে যুদ্ধ বেশি দিন স্থায়ী হয়নি। অবশেষে যুদ্ধ শেষ হলো গ্যাস্টিনের সন্ধির মাধ্যমে, এবং গ্যাস্টিনের সন্ধি দ্বারা স্থির হলো যে মানে এদের মধ্যে বিরোধ মিটিয়ে ফেলা হলো, যে ডেনমার্কের সঙ্গে প্রাশিয়ার যে বিরোধ ছিল সেই বিরোধ গ্যাস্টিনের সন্ধির মাধ্যমে মিটিয়ে নেওয়া হলো। মিটিয়ে নিয়ে কি বলা হলো যে স্লেজউইগ থাকবে প্রাশিয়ার অধীনে আর হলস্টেন থাকবে অস্ট্রিয়ার অধীনে। এইভাবে এই ব্যাপারটা মিটিয়ে নেওয়া হলো। নেক্সট আমরা আসছি অস্ট্রো প্রাশীয় যুদ্ধ। আর একটুখানি, বেশি বাকি নেই। অস্ট্রো প্রাশীয় যুদ্ধটা শুরু হচ্ছে 1866 খ্রিস্টাব্দে।
বিসমার্ক জানতেন যে জার্মানিকে ঐক্যবদ্ধ করার জন্য অস্ট্রিয়ার সঙ্গে যুদ্ধ অপরিহার্য। এইবার অস্ট্রিয়া কিন্তু সেই সময় একটা বড় দেশ, সৈন্যবাহিনীতেও যথেষ্ট শক্তিশালী, তাহলে অস্ট্রিয়াকে যুদ্ধে পরাজিত করা কিন্তু খুব সহজ কাজ নয়। তাহলে বিসমার্ক কূটনীতির জাদুকর ছিলেন, তিনি কূটনীতিতে বিশ্বাসী ছিলেন। এবার বিসমার্ক তখন উপলব্ধি করেন যে অস্ট্রিয়াকে যুদ্ধে পরাজিত করতে গেলে অস্ট্রিয়াকে ইউরোপীয় রাজনীতি থেকে পুরো বিচ্ছিন্ন করে ফেলতে হবে, মানে অস্ট্রিয়াকে পুরো মিত্রহীন করে ফেলতে হবে। মানে তিনি যখন অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন, অস্ট্রিয়াকে যাতে ইউরোপের কোনো দেশ সাহায্য না করে সেই রকম একটা পরিস্থিতি তৈরি করতে হবে। সেরকম পরিস্থিতি কি করে হবে, যে ক্রিমিয়ার যুদ্ধে অস্ট্রিয়া রাশিয়ার বিরুদ্ধাচরণ করেছিল, আর ক্রিমিয়ার যুদ্ধে প্রাশিয়া রাশিয়াকে সাহায্য করেছিল। এবার ক্রিমিয়ার যুদ্ধে অস্ট্রিয়া রাশিয়ার বিরুদ্ধাচরণ করেছিল বলে রাশিয়া কিন্তু অস্ট্রিয়ার উপরে ক্ষিপ্ত ছিল, আর প্রাশিয়া যেহেতু ক্রিমিয়ার যুদ্ধে রাশিয়াকে সাহায্য করেছিল, তাই রাশিয়া প্রাশিয়ার উপরে বেশ সহানুভূতি সুলভ দৃষ্টিভঙ্গি গ্রহণ করে। এই জন্য প্রাশিয়ার তথা বিসমার্ক যখন রাশিয়ার কাছে এই ব্যাপারটা বলে যে প্রাশিয়ার সাথে যখন অস্ট্রিয়ার যুদ্ধ শুরু হবে, রাশিয়া যাতে কোনো রকম ভাবে মানে নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করে, অস্ট্রিয়াকে কোনো রকম ভাবে সাহায্য না করে। এবার রাশিয়া কিন্তু বিসমার্কের এই কথায় রাজি হয়ে যায়। তাহলে এইভাবে অস্ট্রিয়ার থেকে রাশিয়াকে বিচ্ছিন্ন করা হলো, মানে বিসমার্ক এই কূট কৌশলে রাশিয়াকে বিচ্ছিন্ন করলেন। তারপরে বিয়ারিটসের একটি গোপন চুক্তির মাধ্যমে তিনি ফ্রান্সের সাথেও একটা চুক্তি করলেন, বিয়ারিটসের একটি গোপন চুক্তি যেটাকে বলা হচ্ছে। এই চুক্তির মাধ্যমে স্থির হয় যে প্রাশিয়ার সাথে অস্ট্রিয়া যখন যুদ্ধ করবে, ফ্রান্স নিরপেক্ষ ভূমিকা অবলম্বন করবে, মানে ফ্রান্স অস্ট্রিয়াকেও সাহায্য করবে না, প্রাশিয়াকেও সাহায্য করবে না, সৈন্য দিয়ে সাহায্য করবে না, নিরপেক্ষভাবে বা নিরপেক্ষ ভূমিকা নেবে। এইবারে আসছে ইটালি। ইটালিকে কিভাবে বিচ্ছিন্ন করবে বিসমার্ক অস্ট্রিয়া থেকে? ইটালি কিন্তু সেই সময় ঐক্যবদ্ধ হলেও ইটালির দুটো জায়গা ঐক্যবদ্ধ হওয়া থেকে বাদ ছিল, একটা হলো ভেনেসিয়া আর একটা হলো রোম। হ্যাঁ, এবার প্রাশিয়ার চ্যান্সেলর বিসমার্ক ইটালিকে বলেছিল যে তুমি যদি নিরপেক্ষ থাকো তাহলে এই যুদ্ধে মানে অস্ট্রিয়ার সাথে যুদ্ধে যদি আমি জয়লাভ করি তাহলে ভেনেসিয়া তোমাকে দেওয়া হবে। এবার ইটালি ভেনেসিয়া পাওয়ার আশায় প্রাশিয়ার পক্ষ অবলম্বন করেছিল। তাহলে এইভাবে দেখা যাচ্ছে যে যুদ্ধ শুরু হওয়ার আগে অস্ট্রিয়া ইউরোপীয় রাজনীতি থেকে পুরো বিচ্ছিন্ন হয়ে যায়। অবশেষে 1866 খ্রিস্টাব্দের 14 জুন বিসমার্ক অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন। এই যুদ্ধ হয়েছিল 7 সপ্তাহ ব্যাপী। এই যুদ্ধকে স্যাডোয়ার যুদ্ধ বলা হয়। এই যুদ্ধ শেষে দেখা যায় যে প্রাশিয়ার কাছে অস্ট্রিয়া চূড়ান্তভাবে পরাজিত হয়। প্রাশিয়ার কাছে অস্ট্রিয়ার মতো বড় দেশ চূড়ান্তভাবে পরাজিত হয়। কিন্তু এখানে অস্ট্রিয়া প্রাশিয়ার কাছে পরাজিত হলেও বিসমার্ক কিন্তু অস্ট্রিয়ার উপরে কোনো রকম অপমানজনক সন্ধির বোঝা চাপিয়ে দেননি। অস্ট্রিয়ার সাথে তিনি যথাসম্ভব ভালো ব্যবহার করেছিলেন। আর অস্ট্রিয়ার দিক থেকে বলা যায় যে এই যুদ্ধে অস্ট্রিয়া পরাজিত হলেও অস্ট্রিয়াকে কোনো রাজ্য হারাতে হয়নি, বা অস্ট্রিয়ার কোনো রাজ্য প্রাশিয়া গ্রাস করে নিয়েছে এইরকম কোনো পরিস্থিতি কিন্তু অস্ট্রিয়ায় তৈরি হয়নি। তাহলে শুধু কি হচ্ছে, অস্ট্রিয়া জার্মানির উপরে যে কর্তৃত্ব ফলাতো, জার্মানির উপরে কর্তৃত্ব ফলানো থেকে অস্ট্রিয়া উৎখাত হয়। অর্থাৎ অস্ট্রিয়া তো জার্মানিকে অধিকার করে রেখেছিল, সেই অধিকার অস্ট্রিয়াকে ছাড়তে হয়, এছাড়া আর কিছু নয়। আর এটাই বিসমার্ক চেয়েছিলেন, কারণ জার্মানি সেই সময় জার্মানিকে অস্ট্রিয়ার অধিকার করে নিয়েছিল, তাই অস্ট্রিয়ার উপর থেকে জার্মানির কর্তৃত্ব চলে যাচ্ছে। এইবার এইভাবে দেখা যাচ্ছে অস্ট্রো-প্রাশীয় যুদ্ধ আর ডেনমার্কের যুদ্ধ, এই দুটো যুদ্ধের দ্বারা উত্তর জার্মানি পুরো ঐক্যবদ্ধ হয়ে যায়, বাকি ছিল দক্ষিণ জার্মানি ঐক্যবদ্ধ হওয়া। এবার দক্ষিণ জার্মানি ঐক্যবদ্ধ করতে গেলে দরকার ফ্রান্সের সাথে যুদ্ধ। দক্ষিণ জার্মানিকে ঐক্যবদ্ধ করতে গেলে দরকার
ফ্রান্সের সঙ্গে যুদ্ধ। বিসমার্ক একই রকম ভাবে ফ্রান্সকেও নির্বান্ধব করেন, যেরকম ভাবে অস্ট্রিয়ার সাথে যুদ্ধের সময় অস্ট্রিয়াকে ইউরোপীয় রাজনীতি থেকে বিচ্ছিন্ন করেছিলেন, একই রকম ভাবে বিসমার্ক ফ্রান্সকেও ইউরোপীয় রাজনীতি থেকে বিচ্ছিন্ন করেন। পুরোপুরি ইউরোপীয় রাজনীতি থেকে বিচ্ছিন্ন করার পরে তাহলে যুদ্ধটা কি করে শুরু হবে? এমন একটা পরিস্থিতি তৈরি করতে হবে যে ফ্রান্স যাতে প্রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তাহলে ফ্রান্স কিভাবে, মানে প্রাশিয়া ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে না, ফ্রান্স উত্তেজিত হয়ে প্রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। এইরকম একটা রাজনৈতিক পরিস্থিতি তৈরি করতে হবে। কিভাবে? যে এই সময় অর্থাৎ এই সালটা হচ্ছে 1868 খ্রিস্টাব্দ, অর্থাৎ অস্ট্রো-প্রাশীয় যুদ্ধের 2 বছর পর 1868 খ্রিস্টাব্দ। এই সময় কি হচ্ছে, স্পেনের সিংহাসনের কে বসবে এই নিয়ে একটা গোলাযোগের সূত্রপাত হয়। আর এই গোলাযোগের সূত্রপাত হয়েছিল ফ্রান্স আর প্রাশিয়ার মধ্যে। স্পেনের সিংহাসন সংক্রান্ত উত্তরাধিকারকে কেন্দ্র করে ফ্রান্স আর প্রাশিয়ার মধ্যে গোলাযোগের সূত্রপাত হয়। স্পেনবাসী চেয়েছিল ফ্রান্সের রাজবংশ হলো স্পেনবাসী এইভাবে চাচ্ছে যে ফ্রান্সের রাজবংশ বলছে কেন, প্রাশিয়ার রাজবংশের হোয়েনজোলান বংশীয় প্রিন্স লিওপোল্ড স্পেনের রাজপদ গ্রহণ করুন। মানে প্রাশিয়ার রাজবংশের কোন লোক স্পেনের সিংহাসন অধিকার করুন। কিন্তু আবার ফ্রান্স চাইছে ফ্রান্সের রাজবংশের কেউ স্পেনের সিংহাসন অধিকার করুক। এবার এই নিয়ে অর্থাৎ প্রাশিয়ার অনুগত কেউ স্পেনের সিংহাসনে বসবে না ফ্রান্সের অনুগত কেউ স্পেনের সিংহাসনে বসবে, এই নিয়ে কিন্তু দুজনের মধ্যে বিবাদ হচ্ছে। কিন্তু বিবাদ কিছুতেই মিটছে না, অর্থাৎ কোন দেশে কারোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে না, বিবাদ হচ্ছে। কিন্তু প্রাশিয়াও ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে না, আবার ফ্রান্সও প্রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে না। আর প্রাশিয়া তো ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেই না, কারণ প্রাশিয়ার চ্যান্সেলর বিসমার্ক চাইছে যে কোনো উপায়ে ফ্রান্সই যুদ্ধ ঘোষণা করুক, তাহলে তার মানে ইউরোপের বিভিন্ন দেশের সহযোগিতা গ্রহণ করতে তার সুবিধা হবে। তাহলে এইরকম পরিস্থিতি কিভাবে হবে, অর্থাৎ স্পেনের সিংহাসনে কে বসবে আর কে বসবে না, এ বিষয়ে আলোচনা করার জন্য ফ্রান্স কি করছে, তাদের রাষ্ট্রদূতকে প্রাশিয়াতে পাঠাচ্ছে। সেই রাষ্ট্রদূতের নাম হলো কাউন্ট বেনেডিক্ট। এবার এমসের রাজপ্রাসাদে, মানে প্রাশিয়ার যে জায়গায় রাজপ্রাসাদ ছিল, রাজার প্রাসাদ, ফ্রেডারিক উইলিয়ামের যে প্রাসাদ ছিল এমস নামক স্থানে, এবার সেখানে প্রাশিয়ার রাজার সঙ্গে ফরাসি রাষ্ট্রদূত কাউন্ট বেনেডিক্টের কথোপকথন হয়। এবার প্রাশিয়ার রাজা ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে কি কথোপকথন হয়েছে, এই কথোপকথনের বিষয়টি টেলিগ্রাম করে বিসমার্ককে জানান। টেলিগ্রাম করে, সেই সময় টেলিগ্রাম ছিল, টেলিগ্রাম করে বিসমার্ককে জানান। এবার বিসমার্ক কি করেছিলেন, কূট বুদ্ধির দ্বারা ওই টেলিগ্রাম থেকে কিছু অংশ বাদ দিয়ে তিনি খবরের কাগজে প্রকাশ করেন। খবরের কাগজে প্রকাশ করার পরে অর্থাৎ তার মানে এই দাঁড়ালো যে ওই টেলিগ্রাম থেকে কিছু শব্দ বাদ দিয়ে খবরের কাগজে প্রকাশ করেছে, আর ওই প্রকাশ করা সংবাদের মানে এই দাঁড়ায় যে প্রাশিয়ার রাজা ফরাসি রাষ্ট্রদূতকে অপমান করেছেন। এই সংবাদ যখন প্রকাশিত হলো তখন সারা ফ্রান্সে উত্তাল হয়ে গেল, আর এটাই বিসমার্ক চেয়েছিলেন। সারা ফ্রান্সের জনগণ উত্তাল হয়ে গেল, জনগণ তখন চাপ দিতে থাকছে যে ফ্রান্স প্রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন। প্রাশিয়ার এত বড় আস্পর্ধা যে ফরাসি রাষ্ট্রদূতকে অপমান করেছে, এবার প্রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। আর এই পরিস্থিতি সেখানেই শুরু হলো। বিসমার্ক এটাই চেয়েছিলেন, বিসমার্ক এটাই চেয়েছিলেন। আর তার আগেই তো বিসমার্ক ফ্রান্সকে নির্বান্ধব করেই দিয়েছেন, কারণ কোন রকম ভাবে যুদ্ধ শুরু হলে ইউরোপের কোনো দেশ ফ্রান্সকে সাহায্য করবে না। অবশেষে 1870 খ্রিস্টাব্দের 15 জুলাই ফ্রান্স রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। সেডানের যুদ্ধে 1 সেপ্টেম্বর, মানে 2 মাস ধরে যুদ্ধ হলো, 1 সেপ্টেম্বর 1870 খ্রিস্টাব্দে ফ্রান্স রাশিয়ার কাছে চূড়ান্ত ভাবে পরাজিত হয়। আর ফরাসি সম্রাট তখন ছিলেন 3য় নেপোলিয়ান। ফরাসি সম্রাট 3য় নেপোলিয়ান রাশিয়ার কাছে বন্দী হন।
এই পরাজয়ের সংবাদ ফ্রান্সে পৌঁছানো মাত্রই ফ্রান্সে ব্যাপক বিদ্রোহ শুরু হলো এবং ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়নের যে সাম্রাজ্য, দ্বিতীয় সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের অবসান হলো, ফ্রান্সের তৃতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হলো। এইভাবে 1870 খ্রিস্টাব্দে সেডানের যুদ্ধের দ্বারা দক্ষিণ জার্মানিও ঐক্যবদ্ধ হলো। কার নেতৃত্বে? কোন রাজ্যের নেতৃত্বে? প্রাশিয়ার নেতৃত্বে। মুখ্য ভূমিকায় কে? বিসমার্ক। প্রাশিয়ার যিনি রাজা প্রথম উইলিয়াম ঐক্যবদ্ধ জার্মানির সম্রাট বা কাইজার বলে ঘোষিত হন। এই যুদ্ধের ফলে ফ্রান্সের, একটু আগে বললাম, দ্বিতীয় সাম্রাজ্যের অবসান ঘটে, ফ্রান্সের প্রজাতন্ত্র স্থাপন হয়। এই যুদ্ধের দ্বারা ইটালি ওই যে ঐক্যবদ্ধ হওয়া থেকে বাদ ছিল, ভেনেসিয়াও পেয়ে গেল, রোম বাকি ছিল, রোমটা হলো ওই ইটালি সাহায্য করেছিল সেডানের যুদ্ধে প্রাশিয়াকে। এইবার এই সাহায্যের ফলশ্রুতি হিসেবে রোম ও ইটালি পেয়ে গেল, তাহলে ইটালির ঐক্যও সম্পন্ন হলো আর জার্মানির ঐক্যও সম্পন্ন হলো। 1871 খ্রিস্টাব্দের 18 জানুয়ারি ভার্সাই রাজপ্রাসাদে প্রাশিয়ার রাজ প্রথম উইলিয়াম ঐক্যবদ্ধ জার্মানির সম্রাট হিসাবে ঘোষিত হন। আজকে আমার আলোচনা এখানেই শেষ। আমার পক্ষে মানে আশা করি আমি যতটা সংক্ষেপে পেরেছি আমি আলোচনা করেছি। ঠিক আছে?